ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন নয় ঐক্যমত কমিশন, বললেন আলী রিয়াজ। দ্রুত সংস্কার শুরুর তাগিদ তোফায়েল আহমেদের। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বলছে বিএনপি। ইসিকে নির্দেশনা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু করোনার প্রকোপ। 24 ঘন্টায় একজনের মৃত্যু। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং 8 মাস পর নির্বাচিত কমিটি পেল বিজিএবিএ। ঐক্যবদ্ধভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন সভাপতির। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। লন্ডনে প্রফেসর ইউনুস তারেক রহমান বৈঠকে নির্বাচনের টাইমলাইন স্পষ্ট হওয়ার পর আলোচনা চলছে সব মহলেই। দু একটি রাজনৈতিক দল ছাড়া প্রধান উপদেষ্টার সমালোচনা করলেও জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে রাজনৈতিক দলের অবস্থান কমিশনের কাজে কোনো প্রভাব ফেলবে না। আর স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ পরামর্শ দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে দ্রুত সংস্কার শুরুর। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচন নিয়ে রেজা খানের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। লন্ডন বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার প্রক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। দল দুটির মতে এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। তবে দ্রুত ও প্রতিযোগিতামূলক নির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে জনসাধারণের মধ্যে। তত্ত্বাবধায়ক সরকারের উচিত যে দ্রুতভাবে নির্বাচন দেওয়া সম্ভব। যখন সবকটা দল অংশগ্রহণ করবে নির্বাচনে, দেন তখন নির্বাচনটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। যথেষ্ট পরিমাণ সময় দরকার, নাইলে ভালো নির্বাচন দেওয়া সম্ভব না। নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণায় শঙ্কা দেখা দিয়েছে জাতীয় ঐক্যমত্য ও সংস্কারের ভবিষ্যৎ নিয়ে। যদিও ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বললেন, নির্বাচনের সঙ্গে তাদের কাজের কোনো প্রত্যক্ষ সংঘর্ষ নেই। এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, তার সাথে আমি কোনো রকম প্রত্যক্ষ সংঘাত দেখতে পাই না। নির্বাচনের তারিখ প্রসঙ্গে তাদের যে ভিন্ন মত আছে, সেটার কোনো প্রভাব জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কাজের ক্ষেত্রে পড়বে। গেল 2 মাস ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। যেসব বিষয়ে মতানৈক্য দেখা দিয়েছে তা নিরসনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের আলোচনা। প্রায় 2 মাস ধরে আলোচনা আমরা বেশ খানিকটা অগ্রগতি অর্জন করেছি, আবার বেশ কিছু বিষয়ে অগ্রগতি অর্জন করা যায়নি, সেজন্যই দ্বিতীয় পর্যায়ের আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন কোনো ইঙ্গিত পাইনি যাতে তারা বলছেন যে জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া, অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে কাজের ক্ষেত্রে এগুলি কোনো রকম বাধা সৃষ্টি করবে। এদিকে তৃণমূলে স্বস্তি ফেরাতে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের কাজ দ্রুত শুরু করা প্রয়োজন বলে মত দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ। ফেব্রুয়ারিকে সামনে রেখে এখন খুব দ্রুত সংস্কার কাজগুলো শুরু করা দরকার। কোন কোন বিষয়গুলো নির্বাচনের আগে সংস্কার করে ফেলা যায়, কোন বিষয়গুলো নির্বাচনের পরে করা যায়, এগুলো ঠিক করে ফেলা দরকার। এবং এগুলো টাস্ক ফোর্স করে জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের মাধ্যমে এগুলো ঠিক করে ফেলা দরকার। আর সবগুলোর মধ্যে সব রাজনৈতিক দল একমত হতে হবে এমন কোনো কথা নাই। আমার তো মনে হয় দেশের সরকারেরও একটা জাজমেন্ট থাকবে। নির্বাচন নিয়ে সকল অনিশ্চয়তা কেটে গেছে বলেও মনে করেন তিনি। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে বলে আমি মনে করি না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন তো হবে। ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত কমিশনকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বলে দাবি করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ভোট দেওয়ার জন্য দেশের মানুষ উন্মুখ বলে মন্তব্য করেছেন ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।
পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জানান, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা বাণিজ্যের সম্পর্ক উন্নয়নে ভবিষ্যতে যুক্তরাজ্য একসাথে কাজ করবে। তরুণ ছাত্রছাত্রীরা যারা রয়েছে তারাও যেন বিলেতে গিয়ে স্কলারশিপ এবং ফেলোশিপের মাধ্যমে তারা উচ্চশিক্ষা সেখান থেকে গ্রহণ করতে পারে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় একটা উৎসব মুখরে, তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের এক আলোচনায় ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। অন্যদিকে সোমবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। এই সময় দ্রুত নির্বাচন আয়োজনে গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ বলে দাবি করেন তিনি। গণতান্ত্রিক উত্তরণের জন্য যে আন্দোলন সংগ্রাম আজকে বহু বছর ত্যাগ স্বীকার করেছে জনগণ, দেশ সেদিকে এগিয়ে যাবে। এখন যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে, স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের সেই টানেলে প্রবেশ করবে এবং সেদিকে এগিয়ে যাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু করোনার প্রকোপ। সবশেষ 24 ঘন্টায় করোনায় একজনের মৃত্যু সহ নতুন করে আক্রান্ত হয়েছে 25 জন। প্রতি বছরে বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার বাড়লেও চলতি বছর একই সঙ্গে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে করোনা। আর প্রতিবেশী দেশে এর সংক্রমণ বাড়তে থাকায় এ নিয়ে উৎকণ্ঠা বেড়ে গেছে। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গত রোববার পর্যন্ত চলতি বছরে করোনায় 4 জনের মৃত্যু হয়। নতুন করে 26 জন সহ এবছর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 246 জনে। একদিনে 291 নমুনা পরীক্ষার বিপরীতে 8.93% রোগীর করোনা শনাক্ত হয়েছে। লক্ষণ বলতে আমার হচ্ছে 2 দিন ধরে জ্বর, তারপর হচ্ছে শরীর ব্যথা, গলা ব্যথা আছে। এখন ডেঙ্গু পরীক্ষা করার আগে ওনারা এটা করতে বলছে যে করোনা টেস্টটা যে আগে করবে, পরে ডেঙ্গুর ওই টেস্টগুলো করবে। করোনা টেস্ট করতে আসছে, করোনা চিকুনগুনিয়া দুটো টেস্ট করাবো, এই জন্য আসছে। আর রোববার পর্যন্ত নতুন একজন সহ চলতি বছর ডেঙ্গুতে 30 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 5988-তে। চলতি মাসেই ডেঙ্গুতে আক্রান্তের হার সবচেয়ে বেশি। গত মাসে আক্রান্তের সংখ্যা ছিল 1773 জন। আর জুনের 13 দিনেই দেশ জুড়ে আক্রান্ত হয়েছে 1225 জন। সংক্রমণের শীর্ষে আছে বরিশাল বিভাগ। প্রচন্ড ডেঙ্গু, প্রচন্ড। অনেক বাচ্চারা তো ব্লাড একবারে নেই, বলতে বাবা মা খুব হাহাকার করতেছে। হঠাৎ করে জ্বর ধরা পড়ছে। জ্বর ধরা পড়ার পর আমরা বরগুনা সরকারি হসপিটালে ভর্তি ছিলাম 2 দিন। 2 দিন পর ওখান থেকে ডাক্তার আমাদের রেফার করছে। আমরা বরিশালে আসছি, বরিশাল থেকে রেফার করার পর আমরা এইখানে আসছি। ঘন ঘন বৃষ্টি এবং বাতাসের আর্দ্রতা ডেঙ্গু পরিস্থিতিকে নাজুক করে তুলেছে। এবার রাজধানীর চেয়ে দেশের অন্য এলাকায় ডেঙ্গুর বিস্তার অনেক বেশি বলে জানালেন এই চিকিৎসক। নাতিশীতোষ্ণ এরিয়ায় এই টেম্পারেচারটা কিন্তু ডেঙ্গু মশার ব্রিডিং এর জন্য খুব হেল্পফুল। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি মাচ প্রিভিলেন্ট ইন দিস এরিয়াস। তো বাংলাদেশ কিন্তু এই রিজিয়নে পড়েছে। তো আমরা শুধুমাত্র চিকিৎসা দিয়ে কিন্তু ডেঙ্গু উই ক্যানট প্রিভেন্ট। সর্বস্তরের সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চললেই করোনা প্রতিরোধ সম্ভব বলেও মনে করেন তিনি। আমাদের কিন্তু 2টা ভাইরাল ডিজিজ একসাথে শুরু হয়েছে, একটা হচ্ছে কোভিড আর একটা হলো ডেঙ্গি। তো এইবার আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। আমি প্রথমেই যদি কোভিডের কথা বলি, আমরা আগেই জেনেছি যে কোভিডে আমরা কি করতে হয়, আমরা কয়েকটা স্বাস্থ্যবিধি যদি মেনে চলি তাহলে কিন্তু এটা আমাদের প্রকোপটা অনেক কমানো যাবে। প্রথম হচ্ছে যে আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। দেশে জনসংখ্যার ঘনত্ব বেশি থাকায় এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে 2টি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
দুজনকে গ্রেফতার করতে না পারায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী 24 জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপু। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মামলায় 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার মাধ্যমে শুরু হয় বিচার কাজ। শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। সোমবার মামলাটির শুনানি হয়। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তবে দাখিল করা রিপোর্টে পুলিশ বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশের কোথাও খুঁজে পাওয়া যায়নি। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তাদের হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আবেদন জানান চিফ প্রসিকিউটর, যা মঞ্জুর করা হয়। গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন, তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে। এই রিপোর্ট আসার প্রেক্ষিতে আমাদের ট্রাইব্যুনালের যে আইন আছে, আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালতে উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন ট্রাইব্যুনাল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শুনানির দিনও একই ঘটনা। যদিও এসব আমলে না নেওয়ার কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন তাদের লক্ষ্য বিচার নিশ্চিত করা। এটা ন্যায় বিচারের দাবি, আইনের দাবি, জাতীয় প্রত্যাশা, সেটা স্মুথলি অগ্রসর হতে থাকবে। কেউ যদি এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কেউ যদি আইন অমান্যকারী কোনো কাজ করে, সেই ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার পরবর্তী শুনানির জন্য 24 জুন তারিখ নির্ধারণ করেছেন চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। 24 জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ নাগরিক বা এমপি হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে বিবেচনা করছে বলে জানালেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। তার বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও জানান তিনি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 1025 কোটি টাকার সম্পদ যুক্তরাজ্য জব্দ করেছে বলেও জানান দুদক চেয়ারম্যান। এসইউ সেলিমের প্রতিবেদন। ঈদুল আজহার পর প্রথমবারের মতো দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোমেন। এ সময় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার কথা জানিয়ে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। আমাদের কাছে তার যে স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার। রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে 1 বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল। তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন, কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 1025 কোটি টাকার সম্পদ জব্দের পাশাপাশি 3 দেশে 500-র বেশি বাড়ি ও ফ্ল্যাট চিহ্নিত করার কথাও জানান দুদক চেয়ারম্যান। সাইফুজ্জামান জাবেদের অনুপার্জিত এবং পাচারকৃত অর্থে ক্রয় করা প্রচুর সম্পত্তি এবার এনসি এর সহায়তায় আমরা জব্দ করতে পেরেছি। মোট 580টা বাড়ির আমরা সন্ধান পাই, তার মধ্যে 343টা বাড়ি যুক্তরাজ্যে, 228টা সংযুক্ত আরব আমিরাতে এবং 9টা যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রপার্টি বাদ দিয়ে আমি এটা বলছি। এছাড়া যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের 2 ছেলে সহ 3 জনের সম্পদ জব্দে দুদক চিঠি পাঠাবে বলেও জানান সংস্থা প্রধান। আকবর সুবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত আজ এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিব আল হাসান ছাড়াও এই নিষেধাজ্ঞার তালিকায় আরও 15 জনের নাম রয়েছে। অবশ্য দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন দেশসেরা এই ক্রিকেটার। প্রায় 8 মাস পর নির্বাচিত সভাপতি পেল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দায়িত্ব গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে দেশীয় আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানালেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। রেজা খানের রিপোর্ট।
5 আগস্টের পট পরিবর্তনের পর থেকেই পলাতক বিজিএমইএর সাবেক সভাপতি SM মান্নান কোচি। 24 আগস্ট তার পদত্যাগের পর 20 অক্টোবর প্রশাসক নিয়োগ এবং 120 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেন সরকার। 31 মে বিজিএমইএ নির্বাচনে বিজয়ী হয় ফোরাম জোট। সোমবার উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরে সন্তুষ্টির কথা জানান তিনি। নির্বাচনের বাইরেও আমাদের অনেকগুলো বাস্তবতা আলোকে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হয়েছে। অনুষ্ঠানে ঐক্যবদ্ধভাবে বিজিএমইএকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক সভাপতি ফারুক হাসান ও রুবানা হক সহ অন্যরা। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছেন, কাজে আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবাই মিলে আমরা কাজ করব। বাবু, আপনি আমাকে পাবেন পাশে এবং আমার সাথে সাথে অন্যরাও ইনশাআল্লাহ এই সেক্টরের জন্য আমরা কাজ করব। এ সময় পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলেন নবনির্বাচিত সভাপতি। ঐক্যবদ্ধভাবে দেশীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে। পরে তাকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচনে পরাজিত সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান ও প্যানেল লিডার আবুল কালাম। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শপথ না নিয়েও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাকে সংবর্ধনা দেন কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে নগর ভবনের লবিতে ঢাকাবাসীর ব্যানারে চলতে থাকে আন্দোলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইশরাক বলেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা তাকে শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছেন। এ সময় গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এই তথ্য জানান। বলেন, আগামীকাল সকাল 9টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। গতকালকেও সারা দেশে মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, তবে আজকে থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। তবে এখনও পর্যন্ত আমাদের যে আজ দুপুর 12টা পর্যন্ত যে রেকর্ড এসেছে সকাল 6টা থেকে, তো দেখা যাচ্ছে যে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে। হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বাইরের খবর। ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলি বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে প্রাণ গেছে 224 জনের, আহত হয়েছে 1277 জন। এদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দরনগরী হাইফায় 5 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের সেনা প্রধান হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাভি। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইরানের সামরিক নেতৃত্বে শূন্যপদ পূরণে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ হিসেবে পদোন্নতি পেয়েছেন আব্দুল রহিম মোসাভি। এদিকে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপুর, আইআরজিসির কমান্ডার ইন চিফ হিসেবে হোসেইন সালামিকে নিয়োগ দেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। আর খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের দায়িত্ব পেলেন আলী সাদমানি। এরই মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানায় দ্য জেরুজালেম পোস্ট।
ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিবে অবস্থিত মার্কিন দূতাবাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই কথা জানান মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। একই সঙ্গে জেরুজালেম ও তেল আবিবে অবস্থিত দূতাবাস ও কনসুলেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়েন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপকালে তিনি একথা বলেন। ওদিকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে জ্বালানি উৎপাদন ও বৈজ্ঞানিক প্রয়োজনে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে বলে সোমবার পার্লামেন্টে দেয়া ভাষণে জানান প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বোর্ড অব গভর্নর্স। সোমবার IAEA এর সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে BBC। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় জড়ানোর পর দুদলের মুখোমুখি হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপে যথানিয়মেই মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান। আগামী 5 অক্টোবর ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। 8 দলের এই টুর্নামেন্টে পাকিস্তান সব ম্যাচই খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপের মূল আয়োজন ভারত হলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানের সঙ্গে খেলার জন্য শ্রীলঙ্কায় যাবে। আগামী 30 সেপ্টেম্বর শুরু হবে নারী বিশ্বকাপ, শেষ হবে 2 নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে। ফুটবল। রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধন হলো অনূর্ধ্ব 17 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম ও অতিরিক্ত সচিব ইকবাল হোসেন টুর্নামেন্টের উদ্বোধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের 8টি বিভাগ থেকে বালক ও বালিকাদের নিয়ে এই টুর্নামেন্ট চলবে আগামী 19 জুন পর্যন্ত। এখান থেকে প্রতিভাবান বালক বালিকা থেকে 40 জন করে মোট 80 জনকে বাছাই করা হবে। পরে তাদের দেয়া হবে উন্নত প্রশিক্ষণ। উদ্বোধনী ম্যাচে বালক বিভাগে বরিশাল বিভাগে 1-0 গোলে হারিয়েছে, সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা বিভাগ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন নয় ঐক্যমত কমিশন, বললেন আলী রিয়াজ। দ্রুত সংস্কার শুরুর তাগিদ তোফায়েল আহমেদের। দেশে গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই বলছে বিএনপি। ইসিকে নির্দেশনা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু করোনার প্রকোপ। 24 ঘন্টায় 1 জনের মৃত্যু। সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। এবং 8 মাস পর নির্বাচিত কমিটি পেল বিজিএমইএ। ঐক্যবদ্ধভাবে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নতুন সভাপতির। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।